সাল ২০১২। তখন আমি দশম শ্রেণীতে পড়ি। মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে সে সময় আমি ২৬ দিনের জন্য কোমায় চলে যাই। আমাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল অনেক দিন। জ্ঞান ফেরার পর আমার হাত পা অসাড় হয়ে গিয়েছিল, পুরোপুরি প্যারালাইজড হয়ে গিয়েছিলাম। হাত পা নড়াতে পারতাম না, শুধু শুনতে পারতাম আর বলতে পারতাম। সে সময় একভাবে শুয়ে থাকতে থাকতে আমার পিঠে ঘা হয়ে পুঁজ বের হতো। কথা বলতে পারলেও কোনো কিছু চিবিয়ে খেতে পারতাম না, জিভা নাড়াতে পারতাম না। আর সে সময় প্রথম থেকে শেষ অবধি যা যা কষ্ট এবং প্যারানর্মাল ঘটনার শিকার হয়েছি, তাই এই বলতে যাচ্ছি এখন। ২০১২ মার্চ মাস খাওয়ার শেষে আমি আমার রুমে শুতে যাই। খাটটায় শুইতে যাওয়ার সময় মাথার পেছনের দিকটা খাটের ফুলের সাথে লেগে আচমকা আঘাত পায়। সে সময় আমার কেমন যেন খারাপ লাগতে শুরু করলে, পুরো মাথা ব্যথা হয়ে চোখ ঝাপসা হতে লাগলো। মনে হলো কোনো কিছু এসে আমার বুকে চেপে বসেছে। এতটা খারাপ লেগেছে যে আমি কথা বলতে পারছি না, জিহ্বা নাড়াতে ভীষণ কষ্ট হচ্ছে। একটা সময় মনে হলো গলার কেউ চেপে বসেছে। আমার স্পষ্ট মনে আছে, আমার মনে হচ্ছিল কেউ আমার গলায় আঙুল বা কিছু দিয়েছে, যাতে করে আমি গড় গড় করে রক্তবমি করতে শুরু করি। একটা পর্যায়ে নাক দিয়ে ব্লাড বের হওয়া শুরু করে। আমার চোখে এক আবছা অবয়ব ভেসে ওঠে। এরপর আমার কি হয় আমার মনে নেই। আমি পুরোপুরি অজ্ঞান হয়ে যাই। ঘটনা ঘটে রাতে আর আমাকে আবিষ্কার করা হয় সকালে। আমার মা আমাকে ডাকতে গিয়ে লক্ষ্য করে আমার নাক আর মুখ দিয়ে ব্লাড যাচ্ছে, আর পুরো খাট ব্লাড দিয়ে মেখে আছে। আম্মু এটা দেখে চিৎকার দিয়ে ওঠে। তখন আমরা কিষানগঞ্জে থাকতাম, তাই আমাকে সরাসরি নিয়ে যায় আমাদের এলাকার হাসপাতালে। মমফলে থাকায় সবাই ভেবেছিল আমি হয়তো বিষ খেয়েছি, আর সেজন্য মনে হয় আমার গলা নাক দিয়ে ব্লাড বের হচ্ছে। কারণ আমার বয়সটা তখন কম, সবেমাত্র ক্লাস 10-এ উঠছি। এরকম ধারণা করাটা অস্বাভাবিক না। তার উপর শরীরে কোনো জায়গায় কোনো ক্ষত নেই, জলজান্ত স্বাভাবিক মানুষ। ঘুমাতে গিয়েছিলাম, সুতরাং আমার পরিবার বুঝতে পারছিল না আমার কি হয়েছে। আর আমি তো অজ্ঞান থাকার কোনো কিছু ব্যাখ্যা দিতে পারিনি, যার দরুন আমার ভুল চিকিৎসা হয়, অবস্থার অবনতি হয়। এরপর এদিক বেদিক না পেয়ে আমাকে নিয়ে আসা হয় ঢাকার স্কয়ার হাসপাতালে। সেখানে আমি ছিলাম টানা 3 দিন, তবে আমার অবস্থার কোনো উন্নতি হচ্ছিল না। সব মিলিয়ে আমাকে রেফার করা হয় ঢাকা মেডিকেল কলেজে। সেখানে আমাকে দেখার পর অবস্থা এতই খারাপ ছিল যে ঘন্টা 3 রেখে তারা আশা ছেড়ে দিয়েছিল। আমার শ্বাস বন্ধ ছিল, ফলস্বরূপ আমাকে মৃত ঘোষণা করা হয়। তারপর শুরু হয় নতুন অধ্যায়। সে মৃত আমি কিভাবে বেঁচে উঠি সেটাই বলবো, আর জ্ঞান হারানোর আগে সে কি ভয়ানক জিনিসটা বা ছিল সেটার ব্যাখ্যা করা হবে আস্তে আস্তে। ডাক্তার স্বাভাবিকভাবে বলে দিল আমি আর বেঁচে নেই। কথাটা আমার পরিবারের কানে আসতে সবার মধ্যে বিষাদের সুর বাজা শুরু করলো। ঢাকা থেকে কথাটা আমাদের গ্রাম পর্যন্ত চলে আসছে, আর সবাই যে যার মতো কুরআন খতম দেওয়া শুরু করতে লাগলো। আমার খালু আমার জন্য মসজিদে ইয়ামুদ্দিন বাচ্চাদের নিয়ে কুরআন খতম দেওয়া শুরু করলেন। আমার আম্মু সেন্সলেস হয়ে যাওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আমার আব্বু ভাইয়েরা সবাই আমার জন্য কাঁদতে লাগলো। উল্লেখ্য যে তখন আমার ছোটো বোনের জন্ম হয়নি, সুতরাং আমার পরিবারের একমাত্র কন্যা সন্তান আমি ছিলাম। সুতরাং আমার প্রতি সবার ভালোবাসা ছিল দ্বিগুণ। এমন পরিস্থিতিতে ডাক্তার আমাকে ডিসচার্জ করে দিবে, আমাকে ঠিক সে মুহূর্তে লক্ষ্য করলো আমি দম নিচ্ছি, আমি বেঁচে আছি। কিছুক্ষণের জন্য দম আটকে হার্টবিট বন্ধ ছিল, তাই ডাক্তাররা ভেবেছিল আমি মরে গেছি। আমার বেঁচে থাকার কথা শুনে সবার দেহে যেন নতুন প্রাণের সঞ্চার হয়। আবার সবাইকে জানানো হয় আমি বেঁচে আছি। আমার মা জ্ঞান ফিরে কথাটা শুনে সরাসরি নামাজে দাঁড়িয়ে পড়েছিল। এরপর আমাকে সরাসরি নিয়ে রাখা হয় লাইফ সাপোর্টে। ঢাকা মেডিকেলে ছিলাম টানা 10 দিন। আমার অবস্থার কোনো উন্নতি হচ্ছে না, আমার চিকিৎসা চলমান। তবে সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য অবহেলা হয়, এটা সবার জানা। যার দরুন ডাক্তারের পরামর্শে আমাকে আনা হয় ঢাকা সেন্ট্রাল হসপিটালে। সেখানে আমার চিকিৎসা চলতে থাকে। ডাক্তার সব ধরনের চেক আপ করার পর যখন কোনো রোগ নির্ণয় করতে পারছিল না, তাই বাধ্য হয়ে একটা সময় বাবা মা আমাকে বলল, আপনাদের রোগীকে বাসায় নিয়ে যান, আর কোনো আশা দেখছি না, এখানে রাখলে শুধু শুধু টাকা খরচ। এটা শোনার পর আমার বাবা মায়ের একটাই কথা ছিল, আপনারা আমার মেয়েকে রাখুন, টাকা গেলে আমাদের যাবে, যতক্ষণ দম আছে চিকিৎসা করুন, আমাদের মন বলছে আমার মেয়ে ঠিক হবে। এদিকে আরও 10 দিন রাখার পর আমার কোনো উন্নতি হচ্ছে না। সারা শরীর চেক আপ করেও আমার কোনো রোগ ধরতে পারছিল না। সব মিলিয়ে আমার চিকিৎসা এবং শারীরিক কোনো উন্নতি হচ্ছিল না, এবং দিনকে দিন আমার অবনতি হতে লাগলো। টানা 24 দিন পর কোনো আশার আলো দেখতে পাচ্ছে না কেউ। এর মধ্যে 26 দিনেই চক্ষু রোগেছে আমার হাঁটু সমান চুলগুলো হঠাৎ করে জট পাকাতে শুরু করলো। বলা যায় একসময় দলা পাকিয়ে গেল। বিষয়টা একজন নার্স আমার পরিবারকে অবহিত করে। এরপর আমার মায়ের মনে সন্দেহ জাগতে শুরু করলো। আমার যেহেতু কোনো রোগ ধরা পড়ে না, সেহেতু আমাকে হয়তো কোনো কিছুর আছর করছে। আছর মানে জিন বা ভূতে ধরা। আম্মুর মাথায় এটা আসার সাথে সাথে আম্মু আমায় ফুপাকে জানায়।
তখন আমার ফুপা একজন রাকিকে জানালো, চুল কাটার পরামর্শ দেয়। রাকি হলো যারা কুরআন সুন্নাহর মাধ্যমে জিন বা বদনজর থেকে মানুষকে বাঁচানোর ব্যবস্থা করে। যদিও আমাকে হাসপাতালে দেখার কোনো সুযোগ ছিল না, তবে রাকি বর্ণনা শুনে পরামর্শ দিল প্রথমে চুল কাটার। কথা শোনার পর আম্মু ডাক্তারের কাছে এসে চুল কাটার বিষয়টা উপস্থাপন করে। ডাক্তার প্রথমে রাজি না হলে পরে রাজি হয়ে যায়। এর পরের দিন আমার চুল কাটার সময় নির্ধারণ করা হয়, আর সেদিন একটা অস্বাভাবিক ঘটনা ঘটে। আমার চুল কাটার জন্য সেদিন নার্সকে বলা হয়। নার্স আমার চুল কাটতে গিয়ে কাটতে পারছিল না। যতবার চুল কাটতে চাচ্ছিল তার হাত কেঁপে উঠছিল। সব মিলিয়ে তিনি চুল না কেটে বের হয়ে গেলেন। বের হওয়ার পর আমার মায়ের লক্ষ্যগোচর হলো উনি বেশ ভীত হয়ে আছেন। মা ওনাকে স্বাভাবিক গলায় জিজ্ঞাসা করলেন, চুল কাটা কি শেষ? মায়ের কথা শুনে নার্স কোনো জবাব দিল না। সরাসরি ডাক্তারের রুমে গিয়ে জানালো তিনি আমার চুল কাটতে পারবেন না, অন্য কাউকে দিয়ে যেন কাটানো হয়। এরপর নার্সকে যখন ডাক্তার জিজ্ঞাসা করছিল কেন তিনি কাটতে পারবেন না, উত্তরে তিনি জবাব দিলেন, আমি রুগীর চুল যতবার কাটতে গেছি ততবার মনে হচ্ছে কেউ আমার হাত ধরে টানছে, আমাকে কেউ বাধা দিচ্ছে, আমার মন সায় দিচ্ছে না এমন কাজ করতে। আর রোগীর চুলে অস্বাভাবিকভাবে জট পাকিয়েছে। আমার একার পক্ষে এই কাজ করা সম্ভব নয় স্যার, আপনি জুবেদাকে বলেন, তিনি মনে হয় এই কাজ করবে পারবেন। ডাক্তার আর নার্স কোনো রকম প্রেশার দিল না। জুবেদা নার্সদের মধ্যে সিনিয়র ছিলেন এবং সাহসী ছিলেন। এরপর ডাক্তার জুবেদাকে দিয়ে আমার চুল কাটার দায়িত্ব। তিনি বেশ সাহস করে আমার চুল কেটেছেন এবং আমার মায়ের হাতে আমার চুলগুলো হস্তান্তর করেছেন। আমার মা চুলগুলো আমার ফুপাকে দিল, সেগুলো রাকির কাছে নিয়ে যাওয়া হলো। সেদিন রাতে আমার জ্ঞান ফিরে। 26 দিন পর আমার জ্ঞান ফেরার পর আমি মাথায় হাত দিয়ে লক্ষ্য করি আমার মাথায় চুল নেই। বিষয়টা আমার চক্ষু গোচর হলে আমি আর নিজেকে সামলাতে পারি না, জোরে চিৎকার দিয়ে আবার অজ্ঞান হয়ে যায়। ডাক্তাররা এবার একটু আশার আলো খুঁজে পেল আমাকে নিয়ে। যেখানে আমার জ্ঞান ফিরেছিল না, সেখানে আমার একদিনে এত উন্নতি, তাদের একটা নতুন পথ দেখালো। ডাক্তাররা আবার চিকিৎসা শুরু করলো। আগের থেকে আমার অবস্থা উন্নতি ঘটেছে। এরপর 2 দিন পর আমার জ্ঞান ফিরে। আমার জ্ঞান ফেরার পর আমি হাত পা নাড়াতে পারছিলাম না এবং চোখে কিছু দেখতে পাচ্ছিলাম না। সব মিলিয়ে বুঝতে পারছিলাম আমি প্যারালাইজড হয়ে গেছি। তবে আমার বাবা মায়ের তাতে কোনো আফসোস ছিল না। আমার জ্ঞান ফিরেছে, এতেই তারা খুশি। একে তো আমি হাত পা নাড়াতে পারছিলাম না, অন্যদিকে অন্ধ মতো চোখে দেখতে পাচ্ছিল না। বয়স কম, সব মিলিয়ে আমার কি অসহায় অবস্থা যাচ্ছিল সেটা কেবল আমি জানি। শারীরিক যন্ত্রণা, মানসিক যন্ত্রণা আমাকে গ্রাস করতে শুরু করে। এদিকে জুবেদা নার্স হাসপাতালে আসছে না 2 দিন যাবৎ। আমার মা সব কিছুর মধ্যে এই বিষয়টা লক্ষ্য করে। তাই তিনি সরাসরি হাসপাতালে রিসেপশনে গিয়ে ওনার খোঁজ করে জানতে পারেন তিনি বেশ অসুস্থ। বিষয়টা আম্মুর ভালো ঠেকালো না। তিনি জুবেদের নাম্বার জোগাড় করে কল দিলেন। তারপর ওনার মুখে কিছু বয়ান শুনে মা স্তম্ভ হয়ে গেল। নার্স জুবেদাকে যখন আম্মু কল দিয়ে জিজ্ঞাসা করছিল তার শরীর কেমন আছে, তখন তিনি আম্মুর পরিচয় জেনে বেশ ভয়ার্থ গলায় আম্মুকে উত্তর দিলেন, শারীরিক অবস্থা এখন ভালো, আপনি যদি স্বাভাবিক থাকেন এবং আমার কথা শোনার মতো সময় যদি আপনার থাকে তাহলে বলুন। আম্মু কিছুটা আন্দাজ করতে পারছিল উনি কি বলবেন, তাই বেশ স্বাভাবিক গলায় আম্মু উত্তর দিলেন, আমি এখন ফ্রি আছি, আপনি চাইলে বলতে পারেন। জুবেদা কিছু কাঁপানো সুরে বলল, আমি সেদিন আপনার মেয়ের চুল কাটার সময় বেশ বাধা অনুভব করেছি। মনে হচ্ছিল কেউ আমার হাত ধরে রেখেছে, আমাকে কাটতে নিষেধ করছে। তবে সব বাধা উপেক্ষা করে আমি চুলটা কাটার সময় কিছু বিষয় লক্ষ্য করলাম। চুলের কিছু অংশ কাঁচি চালানো লক্ষ্য করে দেখা গেছে লাল লাল টাইপের কিছু যেন ভেসে আসছে। আমি সে অংশে কাটতে গিয়ে কয়েকবার হাতে তীব্র যন্ত্রণা বা ব্যথা অনুভব করেছি। তবু সমস্ত শক্তি খাটিয়ে আমি চুলটা কাটতে সক্ষম হই। চুলগুলো কাটা শেষে আমি চুলগুলো একত্রে করে নিয়ে বের হচ্ছিলাম, এমন সময় মনে হলো কেউ আমাকে পেছন থেকে আচমকা ধাক্কা দিচ্ছে। এই ধাক্কাটা আমি সামলাতে না পেরে পড়ে গেছি। তারপরেও আবার নিজেকে সামলে নিয়ে পড়া থেকে উঠলাম। ওঠার পর বেশ স্বাভাবিকভাবে আপনাকে চুলগুলো দিয়ে চলে আসলাম। আসার পর থেকে আমার মাথা তীব্র ব্যথা করতে শুরু করলো। আমি হাসপাতালে ডাক্তার দেখিয়ে ছুটি নিয়ে বাসায় চলে এসেছি। বাসায় আসার সময় আমার ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়। এরপর থেকে টানা জ্বর। আজকে শারীরিক অবস্থা ভালো আলহামদুলিল্লাহ, আর 2 দিন রেস্ট নিয়ে হসপিটালে জয়েন করব। আপনি যদি কিছু মনে না করেন, আপনার মেয়ের বিষয়ে আমার একটা কথা ছিল। নার্স জুবেদার মুখে এমন কথা শুনে আমার মায়ের গায়ে কাটা দিয়ে উঠল। মা কাপা গলায় ওনাকে সম্মতি নিয়ে বললেন, আপনি বলেন, পারমিশন নিতে হবে না। তখন জুবেদা মাকে বুঝিয়ে বললেন, আপনার মেয়ের বিষয়টা আমার কাছে কিছু প্যারানর্মাল মনে হচ্ছে। জিন তো দুনিয়ায় আছে, ভালো জিনও আছে আবার খারাপ জিনও আছে। আপনি একটু অন্য চিকিৎসা করেন, আপনার মেয়ের কোনো রোগ ধরা পড়ছে না, অথচ শারীরিক অবস্থা দিন দিন খারাপ, শুকিয়ে গায়ের হাড্ডিগুলো দেখা যাচ্ছে, মাথার চুলগুলো অস্বাভাবিকভাবে জট পাকিয়ে গেছে। আমার সাথে ঘটে যাওয়া ঘটনা সব কিছু অন্য কিছু ইঙ্গিত দিচ্ছে। আপনি একটু ডাক্তারের চিকিৎসার পাশাপাশি অন্য চিকিৎসা করেন। আমার মা নার্সের কথা শোনার পর আর কোনো কথা বলতে পারছিল না, গলা জড়িয়ে যাচ্ছিল। ছোট্ট থেকে একটু চঞ্চল স্বভাবের, আবার ফর্সা গড়নের হওয়ায় এবং চোখের লেন্স ভিন্ন হয় আমাকে কিছুটা ফরেনারদের মতো লাগতো।
তার উপর হাঁটু অবধি চুল যেন সব কিছুর খুঁটি হয়ে দাঁড়িয়েছিল, তাই কারো বদনজর লাগা অস্বাভাবিক না। মা কোনো উত্তর দিতে পারলেন না, এভাবে কলটা কেটে দিলেন। কল কাটার পর মায়ের শরীর কাঁপতে লাগলো, তবু নিজেকে স্বাভাবিক করে বাবাকে বিষয়টা খুলে বললেন। বাবা এসবে একদম বিশ্বাসী নয়, তাই হুজুর দেখাবে কি রাখি দেখাবে এসবে সায় দিল না। তবু মায়ের জোড়াজুড়িতে এক পর্যায়ে রাজি হন। এরপর ফুপা যে রাখির কাছে আমার বিষয়টা নিয়ে কথা বলে, বাবাও সে রাখিকে কল করলো। ইতিমধ্যে আমার চুলগুলো রাখি নিয়ে নিয়েছে। রাখি বুঝতে পেরেছিল আমার মধ্যে কোনো সমস্যা চলছে, তাই তিনি বাবাকে বলেন, এভাবে তো আর বোঝা যাচ্ছে না সমস্যা কোথায়। রোগীর পাশে কোলান্তরাবত করে করে মূল সমস্যাটা বুঝতে হবে। দূরে থেকে এগুলো সম্ভব না। এখন হয়েছে নতুন সমস্যা। একে তো বাবা এসব বিশ্বাস করে না, তার উপর এসে চিকিৎসা করতে হবে। এদিকে আমি অবজারভেশনে, আমার কাছে কেউ যাওয়ার পারমিশন নেই। সব মিলিয়ে এটা সম্ভব না বোঝা যাচ্ছিল। তাই বাবা ফোনটা কাটার পর মাকে ডিরেক্ট জবাব দিল, এগুলো সব ধান্দাবাজি, বাদ দাও, মেয়ের চিকিৎসা হতে দাও। মা আর কোনো কথা বলল না, চুপচাপ বসে রইল। মায়ের মনে হলো বিষয়টা শুধু খচখচ করতে লাগলো। এরপর থেকে মায়ের মনে নতুন এ বিষয়ে ঘুরতে লাগলো। এদিকে আমার চুলগুলো ওই রাখি কী যেন করে মাটিতে পুঁতে ফেললো। আমার অবস্থার একটু উন্নতি হলো, মানসিক অবস্থার উন্নতি ঘটছে না। সারাদিন কেবল আমার চোখ দিয়ে গড় করে পানি পড়তো। কথা বলতে পারতাম না, চোখে কিছু দেখতে পারতাম না, শরীর নড়াতে পারতাম না। খাবার দিল নল দিয়ে। এই জীবনটা আমাকে আরও বেশি যন্ত্রণা দিতে হলো। শারীরিক অবস্থা একটু একটু উন্নতি হলে আমার মানসিক অবস্থা অবনতি ঘটতে থাকলো। আরও 10 দিন অবজারভেশনে রেখে আমাকে দেওয়া হলো কেবিনে। কেবিনে তখন শুধু মাকে অ্যালাউ করতো, বাড়তির কোনো লোক ঢোকার অনুমতি ছিল না। যেহেতু আমার কেসটা ছিল সিরিয়াস, সেদিন আমাকে কেবিনে দেওয়ার পর সেদিনে মায়ের চোখে পড়ে কিছুটা অস্বাভাবিক বিষয়। কেবিনে প্রথম রাতে আমার একদম ঘুম আসছিল না। চোখে কিছু না দেখলেও মনে হতে কিছু ভাসছে, কোনো ভয়ঙ্কর অনুভূতি হতে আবার কখনো স্বাভাবিক। এ নিয়ে কেবিনে প্রথম দিন এই জীবনটা আমার অসহ্য লাগতে শুরু করলো। ডিপ্রেশন আমাকে ঘিরে ধরলো। যে আমি সারাদিন টই টই করে ঘুরে বেড়াতাম, সে আমি আজকে এভাবে পড়ে আছি। নিজের এই অবস্থা নিজেই মানতে পারছিলাম না। এসব ভাবতে ভাবতে আমার অসার দেহ আরও অসার হয়ে ঘুমে ঝেঁকে বসলো। চোখ দিয়ে গড় করে পানি পড়তে পড়তে আমি ঘুমিয়ে গেলাম। রাতে মনে হলো আমার বুকে আবারও কেউ চেপে বসেছে। আর এদিকে আমার মা হঠাৎ করে কেবিনের দেওয়ালে খেয়াল করলো একটা হাতের ছায়া। মা হাতের ছায়ার উৎস খুঁজতে খুঁজতে ছায়াটা মিলিয়ে গেল। হুট করে আমার শ্বাসকষ্ট বাড়তে লাগলো। মা হন্য হয়ে ডাক্তারের কাছে গেল। ডাক্তার এসে আমাকে আবারও চেক আপ করলো। টানা আধা ঘন্টা আমার এমন অবস্থা বিদ্যমান রইল। আমার মনে হতো আমি এভাবে বেঁচে থাকার চেয়ে মরে গেলে অনেক ভালো হতো। আধা ঘন্টা পর আমি স্বাভাবিক হলেও কোনো আশানুরূপ কোনো কিছুই অনুধাবন করতে পারলাম না ডাক্তাররা। এদিকে আমার মায়ের মনে শুধু হাতের ছায়ার দিকে খচখচ করতে লাগলো। বাবাকে বিষয়টা বলবে কি না ভাবতে লাগলো। একবার ভাবতে লাগলো বাবাকে বলবে, আবার ভাবতে লাগলো বলবে না, কারণ বাবাকে বললে বাবা এসব বিশ্বাস করবে না। এটা তার কাছে কেবল মনের ভুল হিসেবে আখ্যায়িত হবে। তাই মা চুপ করে রইল। দিন কাটতে লাগলো। আমার শারীরিক অবস্থা কোনো উন্নতি হচ্ছে না। সারাদিন চিত হয়ে শুয়ে থাকতে থাকতে আমার পিঠে ঘা হতে শুরু করলো। সেই ঘা থেকে পুঁজ বের হয়, দুর্গন্ধ সৃষ্টি হয়। মাঝে মাঝে গলা দিয়ে গন্ধযুক্ত ব্লাড যেত। সব মিলিয়ে আমার কষ্ট যেন আরও বাড়তে লাগলো। আমার ওজনে কমে 27 কেজি হয়ে গেল। শরীরে হাড্ডিগুলো ভাসতে লাগলো। সামনের দাঁতগুলো শুকিয়ে বের হয়ে গেল। কেমন যেন উদ্ভট লাগলো আমাকে। সব মিলিয়ে নরকের মতো জীবন পার করতে লাগলাম। আমার মা কেবল সে সময়টা কাঁদতো। কাঁদতে কাঁদতে একসময় তার চোখের পানি যেন শুকিয়ে গেল। আর এদিকে আমি আমার হাহাকার প্রকাশ করতে পারছিলাম না, আবার সহ্য করার ক্ষমতাও যেন চলে যেত। নার্স প্রতিদিন ঘাগুলো এসে পরিষ্কার করে দিয়ে যেত, তবে সেগুলো আর শুকাতো না। এমন একটা অবস্থা মনে হচ্ছিল আমার সারা শরীরে পচন ধরবে আর আমি আস্তে আস্তে মরবো। এভাবে কাটলো আরও 1 মাস। 1 মাসে আমার শারীরিক উন্নতি হলো না, শুধুমাত্র চোখের দৃষ্টি ফিরে পাওয়া ছাড়া। তবে সেখানে বিপত্তি কিছু। চোখের দৃষ্টি ফিরে পাওয়ার পর আমার মনে হতো কোনো বিভৎস কিছু আমার সামনে এসে হানা দিচ্ছে। আমার বুকের ভিতর ব্যথা শুরু হতো। এমন কিছু অনুভব করলে কোনো রকম গলার আওয়াজ বের হয়ে মাকে সবটা খুলে বলি। মা বিষয়টা ডাক্তারকে বললে। ডাক্তার ব্যাখ্যা দেয় আমি সিজোফ্রেনিয়া আক্রান্ত। অনেক দিন পর পরিস্থিতি থেকে আমার মানসিক বিপর্যয় হয়েছে, তাই অনেক কিছু কল্পনা করি, যার জন্য আমার চোখে এগুলো ভাসে। এটা আস্তে ধীরে কাউন্সেলিং করলে ঠিক হয়ে যাবে। এরপর সব ট্রিটমেন্টের সাথে আমাকে কাউন্সেলিংও করা হবে। তবে কাউন্সেলিংয়ে আমার তেমন কোনো উন্নতি হলো না। প্রতিদিন হাত পায়ের ব্যায়াম, ম্যাসেজ তো ছিল। সব কিছু মিলে একবার উন্নতি আর আবার অবনতি। নল দিয়ে খাবার খাওয়া, নল দিয়ে পটি
করানো হলো। সব মিলিয়ে আমি জীবিত থেকে মৃত লাশে জীবন পার করেছিলাম। আমার জীবনের সকল আশা এক সময় বিনষ্ট হয়ে যেতে লাগলো। এই জীবনে থেকে মৃত্যু শ্রেয় মনে হতে লাগলো। এদিকে মায়ের মন বারবার অন্য কথা বলছে। এবার মা সিদ্ধান্ত নেয়, যতই কিছু হোক আমাকে রাখি দ্বারা চিকিৎসা করাবে। আম্মুর ভাবনা প্রবলভাবে দৃঢ় হতে লাগলো। এই টানা 3 মাস পর আম্মু সিদ্ধান্ত নিল রাখি দেখাবে, আর যে করেই হোক। এবার আম্মুর পাগলামিকে কেউ উপেক্ষা করতে পারলো না, তাই আমাকে রাখি দেখানো হলো। পাশাপাশি ডাক্তারি চিকিৎসা করাতে লাগলো। রাখি দেখানোর পর কিছু অদ্ভুত জিনিস সবার চক্ষু গোচরে হয়। দেখানোর পর অদ্ভুত কিছু বিষয় পরিলক্ষিত হয়। রাখিকে ডাক্তার অনুমতি নিয়ে হাসপাতালে আনার ব্যবস্থা করেন, কারণ রোগী না দেখে রাখির পক্ষে চিকিৎসা করা সম্ভব ছিল না। দেখা যেত রাখি যখন কোরআন তেলাওয়াত করতো তখন অদ্ভুত কিছু আওয়াজ আমার মুখ দিয়ে বের হতো। কখনো চোখ বড় বড় হয়ে যেত, আবার কখনো কখনো দম বন্ধ হয়ে কাশির বিস্তার হতো। আবার কখনো কখনো আমার মনে হতো আমার বুকে কেউ পাথর দিয়ে চেপে ধরেছে। আমার দম নিতে কষ্ট হতো, প্রচণ্ড রকমের খারাপ লাগতো, মাথা ব্যথা সঞ্চার হতো। সব মিলিয়ে রাখি প্রথম দিনে বুঝতে পারলো আমার সাথে এমন কিছু হয়েছে যা আমাকে সুস্থ হতে দিচ্ছে না। হতে পারে আমার কিছু আপনজন আমাকে বান মেরেছে, অথবা বদ নজর লেগেছে। রাখির নিকট প্রথম দিনে আমার রোগের ধরন সঠিকভাবে নির্ণয় করা আর সম্ভবপর হয়নি, তবে আমার মধ্যে জিন জাতীয় সমস্যা আছে এটা তিনি কনফার্ম করে গেছেন। রাখি চলে যাওয়ার পর আমার অবস্থা আরও খারাপ হতে শুরু করলো। হঠাৎ করে মাথার বাম পাশটা প্রচণ্ড আকারে ব্যথা শুরু হতে লাগলো। নাক মুখ দিয়ে আবারও রক্ত যেতে শুরু করলো। আমার অবস্থার অবনতি থেকে আমাকে আমার অবজারভেশনে নিয়ে যাওয়া হয় এবং ডাক্তার কঠোরভাবে বারণ করে দেয় রাখিকে না আসতে। উনি আসার ফলেই আমার শারীরিক অবনতি হয়েছে। আমার বাবা বিষয়টি জানতে পেরে মায়ের সাথে অনেক রাগারাগি করেন। এদিকে আবারও 2 দিন হয়েছে আমি জ্ঞান হারাই। আমার অবস্থা আরও অবনতি ঘটে। একে তো ওজন কমে গেছে, তার উপর শরীরে ঘা, সে সাথে পুষ রক্ত বমি তো আছে। সব মিলিয়ে আমার জীবন সবচেয়ে কষ্টকর আমি পার করছিলাম মনে হচ্ছিল। এটাই যে এতটা কষ্টদায়ক ছিল সেটা মনে হলো এখনও গায়ে কাটা দিয়ে ওঠে। টানা 2 দিন পর আমার যখন জ্ঞান ফিরল তখন মনে হলো কেউ আমার পাশে বসে হাসছে আর বলছে, আমাদের তাড়াতে চাস তাই না? আমাদের তোর থেকে কেউ তাড়াতে পারবে না। তাড়ানোর কোনো চেষ্টা করলে তোকে এইভাবেই কষ্ট হবে। এই কথাগুলো আমার কানে আসছিল। হতে পারে এটা আমার মনের ভুল, এটা সত্য। কথোপকথন আস্তে আস্তে অস্পষ্ট হতে থেমে যায়। আমার মাথা হালকা হতে থাকে, মনে হচ্ছিল কোনো বোঝা আমার মাথা থেকে নেমেছে। আস্তে আস্তে শরীরে একটু একটু করে শক্তি পাচ্ছিলাম। হাত পা পুরোপুরি নাড়াতে না পারলে একটু একটু নাড়াতে পারছিলাম। এদিকে পিঠের ক্ষত জায়গায় কোনো সেন্স ছিল না, তাই তেমন একটা ব্যথা অনুভব করিনি। এখন একটু একটু সেন্স আসে, পিঠটা প্রচণ্ড ব্যথা শুরু হয়, আর সে সাথে জ্বলুনি। সেদিন আবার অবজারভেশন থেকে আমাকে কেবিনে দেওয়া হয়। সে সময় পরিবারের অবস্থা কতটা শোচনীয় ছিল এখন আমি সেটা একটু হলেও টের পাই না পাচ্ছিলাম। পরিবারের সঠিক কোনো চিকিৎসা করতে হচ্ছিল না আমার উন্নতি। একের পর এক টেস্ট করেই যাচ্ছিল, তবে মূল রোগ ধরা পড়ছিল না। সব মিলিয়ে আমার মা বাবা এক পর্যায়ে হতাশ হয়ে পড়েছিল। একে তো টাকার উপর জোগাড় করতে হচ্ছে, এত টাকা জোগান দিতে হিমশিম খাচ্ছে পরিবার। সব মিলিয়ে হাহাকার করা ছাড়া কোনো উপায় ছিল না। মা বাবা চিন্তায় ঘুমাতে পারতো না। আর এদিকে যতই আমার শরীর সার পেতে শুরু করলাম ততই আমার ব্যথা তীব্র হতে লাগলো। সারা শরীর ব্যথা করতো, পিঠের ক্ষতটা মরিচের মতো জ্বালাতো, মাথার পিছনের দিকটা অসম্ভব হারে ব্যথা করতো। আমি একটু ঘুমাতে পারতাম না, যেদিকে নাড়াতাম সেদিকে কেবল ব্যথা। শরীর অসাড়তা কমলে ব্যথার তীব্রতা বেড়ে গেছিলো, যার দরুন এবার শারীরিক যন্ত্রণা শুরু হয়। সারাদিন রাত শারীরিক যন্ত্রণায় চিৎকার করতাম। মাথার ব্যথা মনে হতো দুনিয়ার অন্ধকার হয়ে যাচ্ছে। বারবার মনে হতো আমি কেন বেঁচে আছি, এত অসহ্য যন্ত্রণা কেন সহ্য করছি, এর থেকে আমি মরে গেলেই ভালো হতো। চিন্তাটা সব হানা দিয়ে আমাকে পরপরে যাবার অনুপ্রেরণা দিত। ডায়াবেটিস নেই, অথচ পিঠের ঘাটা কোনো ক্রমে শুকাচ্ছিল না। সব মিলিয়ে আমার অবস্থা আরও খারাপ। চিল্লাই কাঁদতাম, ব্যথায় কাতরাতাম। বারবার মনে হতো আমাকে কেউ মারার চেষ্টা করছে, যন্ত্রণাগুলো কেউ ইচ্ছে করে দিচ্ছে। লোমশ কিছুটা বস্তুর স্পর্শ অনুভব করতাম। সব মিলিয়ে এক শোচনীয় অবস্থার শেষ পরিণতির জন্য দিন গুনছিলাম, কিন্তু শেষ যেন আর হচ্ছিল না। সেই রাতে ব্যথার হাইডোজ ইঞ্জেকশন দেওয়ার পর আমার ব্যথা একটু কমলে আমি ঘুমানোর চেষ্টা করি। এক পর্যায়ে হালকা ঘুম হয় আমার, তবে সেটা আসার সাথে সাথে মনে হলো একটা বীভৎস লাশ আমার উপরে শুয়ে আছে, যার সারা শরীর কাফনে মোড়ানো। আমি দম নিতে পারছিলাম না, চোখ খুলতে পারছিলাম না, সাথে সাথে জিহ্বা নাড়িয়ে কথা বলতেও পারছিলাম না। অনেকক্ষণ এই পরিস্থিতি সামাল দিয়ে মৃত্যু যন্ত্রণা কি হয়তো একটু হলেও টের পাচ্ছিলাম। একটু হলেও বুঝতে পেরেছিলাম জাহান্নামের কষ্ট কত করুণ হতে পারে। সে কাফন পরা লাশটা যেন হুট করে সবল হলো আর আমার বুকে এসে চেপে বসলো। হাত দুটো দিয়ে আমার গাল চেপে ধরলো, যার দরুন আমার গলা দিয়ে আমার দুর্গন্ধযুক্ত রক্ত বের হতে শুরু করলো। আর তারপর থেকে কাহিনী আবার নতুন মোড় নিল।
আমার নাক মুখ দিয়ে রক্ত বের হওয়ার সাথে সাথে সেদিন আমার কান দিয়েও রক্ত বের হতে শুরু করলো। আমার চোখ কেবল ওই লাশটায় ভাসতে লাগলো। পুনরায় আমাকে আইসিইউতে নেওয়া হলো। একদিন রাখা হলো। আমার অবস্থা উন্নতি আর হলো না। এবার মা আর থেমে থাকতে পারলেন না। উনি রাকিকে কল দিলেন। যেহেতু আমাকে এসে চিকিৎসা করার কোনো উপায় নেই, সেহেতু ওনাকে মা একটা শেয়ার করলেন এবং জানান দূরের থেকে কিভাবে চিকিৎসা করানো যায়। এবার রাকি বুঝতে পারলেন যা করতে হবে দূর থেকে করতে হবে, কোনো কাছে থেকে কোনো চিকিৎসা সম্ভব না। এ যুগে একে তো জিদভুন কেউ বিশ্বাস করে না, তার উপর রোগীর চিকিৎসার পর কিছু অদ্ভুত বিষয় ঘটার সম্ভাবনা আছে, যার দরুন ডাক্তার ভেবে বসবে এতে রোগীর মানসিক বিপর্যয় ঘটতে পারে। তাই তিনি তার ওস্তাদদের কাছে আমার বিষয়টা শেয়ার করলেন এবং আমার জট পাকানো চুলগুলো দিলেন। এবার আমার বিষয়টা দেখা শুরু করলো দ্বিতীয় রাকি। তিনি দূর থেকে আমার চিকিৎসা শুরু করলেন। যতদূর তিনি বুঝতে পারলেন এবং আমার পরিবারকে ধারণা দিলেন, তাতে বোঝা গেল যে আমাকে কেউ কালো জাদু করেছে এবং বদনজরে একটা কারণও রয়েছে। আর এমনিতে আমার সাথে 5টি আশ্বিক জিনও রয়েছে, যারা আমার একদম কাছে এসেও ক্ষতি না করলেও দূর থেকে ক্ষতি করছে। এছাড়া তিনি আরও বলেন আমার অবস্থা শেষ পর্যায়ে, ঠিকমতো রুকাইয়ে করলে আমি বাঁচব, অন্যথায় বাঁচার সম্ভাবনা ক্ষীণ। বিষয়টা যদি আমার পরিবার এভাবে অবহেলা করে তাহলে এতে ফল আরও খারাপ হতে পারে। আব্বু বিষয়টা জানার পর একদম ভেঙে পড়ে। আব্বুকে বলে, আব্বু আগের মতোই উত্তর দেয়, এগুলো ভুয়ো ভণ্ড, এতে কান দিলে আমার চিকিৎসায় আরও সমস্যা হবে। আব্বু সেদিন কান্না করে মাকে এটাও বলে, মেয়ের হাল ছেড়ে দাও, এতদিন হয়ে গেলে এখনও সুস্থতার মুখ দেখেনি, আর মনে হয় না দেখবে। জমানো সব টাকা শেষ, জমি হয়তো বিক্রি করা লাগবে, আমি বিক্রি করে হলেও মেয়ের চিকিৎসা করাবো। যতক্ষণ পর্যন্ত আমি বেঁচে থাকি আমি বাঁচানোর চেষ্টা করব, যদি ভিক্ষা করা লাগে করব, ওর দমটা চলে গেলেই ওকে নিয়ে কবর দিয়ে দিব। সে পর্যন্ত বাবা হয়ে যতটা পারি মেয়ের পাশে থাকবো। আমি যেমন মন থেকে শক্ত করে নিচ্ছি, তুমিও নাও। এসব হুজুর রাখি দিয়ে ভালো হবে না, এগুলো জিনের আসন না, যা হবে ভালোই হবে। হায়াত থাকলে বাঁচবে, না হয় আল্লাহ জিনিস আল্লাহ নিয়ে যাবে। তুমি নিজের মনকে শক্ত করো শুধু। আমার মায়ের সে সময়টা মনে কেবল ঝড় বয়ে গেছিল, সেটা হয়তো কখনো আমি সন্তানের মা হলে টের পাবো। তবে সুস্থ হওয়ার পর মায়ের মুখে ব্যাখ্যাগুলো শোনার পর মায়ের গলা ভার হয়ে চোখের পানি বলে দিয়েছিল মায়ের কতটা কষ্টপ্রখর ছিল। মা তখন বাবার কথায় নির্বাক ছিল, তবে বাবার কথায় দমে যায়নি। তিনি পণ করে নিয়েছিল যে মেডিকেল চিকিৎসার পাশাপাশি রাখি দিয়েও চিকিৎসা করাবে। এতে যদি আমি বাঁচি ভালো, না বাঁচলে তো আর কিছু করার থাকে না। সুতরাং মা মনকে শক্ত করে নিল, নিজের সব অবস্থা মানিয়ে নেওয়ার মতো প্রস্তুত করে নিল। এদিকে ডাক্তার এবার হাল ছেড়ে দিলেন। আমার জন্য বার কয়েক বোর্ড বসানো হলো, তবে এতে কোনো লাভ হলো না। সঠিক রোগ না ধরা পড়লে রোগ নিরাময় সম্ভব নয়। এদিকে বাংলাদেশের চিকিৎসার ভালো কোনো ফল না পেয়ে বাবা সিদ্ধান্ত নিল আমাকে ইন্ডিয়ায় নিয়ে যাবে। আমার অবস্থা আরও উন্নতি ঘটেছে, তাই হাই পাওয়ারের ওষুধ দেওয়ার পর আমার ব্লাড যাওয়া কমেছে, তবে মানসিক অবস্থা অবনতি ঘটেছে। এবার আমার মনে হতে লাগলো আমার মরে যাওয়াই ভালো। তাই নতুন নতুন পাগলামি শুরু করলাম। আমি যেখানেই সুযোগ পেতাম সে সময়টা সুইসাইডের চেষ্টা করতাম। তখন হাত নাড়াতে পারলে স্যালাইন খুলে ফেলতাম, আবার কখনও খাওয়ার নলটা টেনে ধরতাম। আমার কাছে মনে হচ্ছিল আমি এই যন্ত্রণা সহ্য করতে পারবো না, তাই এরকম সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম। বাবা মায়ের টাকার উপর টাকা যাচ্ছে, সে সাথে শারীরিক কষ্ট ও মানসিক যন্ত্রণা, সব মিলিয়ে আমার এই পাগলামিটা করার প্রবণতা আরও বেড়ে গেল। আমি যতই নিজেকে সামলে নিতে চাই না, ততই যেন কেউ আমাকে মনকে নিয়ন্ত্রণ করে বলতো আমার এভাবে বেঁচে থাকা ঠিক হবে না। তাই একের পর এক সুইসাইড অ্যাটেম্প নিতে শুরু করলাম। আমার এরকম পরিস্থিতি দেখে ডাক্তাররা ভয় পেয়ে গেল। ডাক্তাররা বুঝতে পারছে আমার বাঁচার ইচ্ছাটা মরে গেছে, তাই আবার যেন আমি মানসিক শক্তি অর্জন করি সেজন্য আমাকে নেওয়া হয় কাউন্সিলিং করাতে। প্রথম দিন আমাকে টানা 2 ঘন্টা কাউন্সিলিং করা হয়। আমার কোনো কথা শুনতে চায় কেন আমি এমন করছি, আমি চুপ করে থাকতাম, কোনো জবাব দিতাম না। তবে সেদিন ডাক্তারের কাছে হালকা গলায় বলছিলাম, আঙ্কেল আমি একটু আমার চেহারাটা দেখতে চাই। ডাক্তার সেদিন একটা আয়না নিয়ে আমার মুখের সামনে ধরে। আমি দেখে ভয় পেয়ে যাই। দাঁত ভেসে আসছে, চোখ গর্তে চলে গেছে, শরীর ফ্যাকাশে রং, সব মিলিয়ে আমাকে যেন বিদঘুটে দেখা যাচ্ছিল। আমি আমাকে দেখে চিল্লাই উঠি। সেদিনের মতো ডাক্তার শান্ত করে আমাকে আরও কিছুক্ষণ কাউন্সিলিং করে কেবিনে দেয়। কাউন্সিলিংয়ের পর আমার সুইসাইড করার প্রবণতা পুরোপুরি না কমলে একটু কমে। এদিকে মা আমার অবস্থা দেখে পাথরের মতো হয়ে গেছে। রাকি মাকে কিছু আমল শিখিয়ে দেয়, একটু তেল পরে দেয় আমার শরীরে মালিশ করে দেওয়ার জন্য, সম্ভবত হলে বড়ই পাতা দিয়ে গোসল করাতে বলে, কিন্তু আয়াত শিখিয়ে দেয় আমার সামনে সবসময় পড়ার জন্য, 3 কুল পরে ফু দেওয়ার জন্য। প্রতিদিন আমলগুলো তিনি মাকে বুঝিয়ে দিতেন, আর মা
সব কিছুর আড়ালে গিয়ে সেগুলো পরতেন, তেল মালিশ করে দিতেন। সুতরাং আমার মেডিকেল চিকিৎসা চলছে, আবার রাকি দিয়ে রুকাইয়াও চালাচ্ছে, দুটো চিকিৎসায় সমান তালে। এদিকে এবার আমার উন্নতি হওয়ার শুরু করলো, যেটা বিগত কয়েক মাস ধরে হচ্ছিল না। আমাকে জন্য পুনরায় মেডিকেল বোর্ড বসানো হলো এবং চিকিৎসার ধরন চেঞ্জ করা হলো। এদিকে মা আর রাখির কথায় প্রতিদিন রুকাইয়া করতে লাগলো। আমার অবস্থা উন্নতির কোনো চিকিৎসা হয়েছিল বলতে পারবো না। হতে পারে আমার সাথে কোনো প্যারানর্মাল কিছু ছিল, অথবা আমার এগুলো মনের ভুল ছিল। কারণ সে পর্যায়টা এতটাই মানসিক বিপর্যয় ঘটেছিল যে এরকম মনের ভুল হওয়া খুব স্বাভাবিক। তবে মায়ের ঘটনার বর্ণনা আমার কাছে হয়ে যাওয়া কাহিনী এটাই জানান দেয় রাখির কথা মিথ্যে নয়। আমাকে কালো জাদু করা হয়েছিল এবং আমার সাথে জিনও ছিল, আর সেটার প্রমাণ আমি পেয়েছিলাম। সে কাহিনীও বলবো। যাই হোক, ডাক্তার এবার আমার রোগের কারণ খুঁজে পায়। আমার ভাষ্যমতে আমার মাথায় নার্ভের সমস্যা হয়ে গেছে, এমনটা হয়েছে। এর আগে যেহেতু সঠিক রোগ নির্ণয় করতে পারিনি, তাই আমার ক্ষেত্রে কিছু ভুল চিকিৎসা হয়েছে, যার জন্য আমার অবস্থার উন্নতির পরিবর্তে অবনতি হয়েছে। ভুল চিকিৎসক আমার শারীরিক অনেক কিছু ক্ষতিগ্রস্ত হয়, যা সারতে অনেক সময় লাগে, এবং ভুল ওষুধের ডোজে আমার মানসিক অনেকটা বিপর্যয় ঘটে। সে সাথে মস্তিষ্কে চাপ পড়ে ভীষণভাবে। সুতরাং সব মিলিয়ে আমার দুটো চিকিৎসায় অগ্রসর হচ্ছিল নতুন করে। সেদিনের পর থেকে আমার জীবনে আবার নতুন মন নেওয়া শুরু করে, আর সে সাথে কিছু প্যারানর্মাল ঘটনাও ঘটলো। অবস্থা উন্নতি হওয়া শুরু করলো। আমার রোগ নির্ণয়ের পর আমার সঠিক চিকিৎসা চলতে লাগলো। আস্তে আস্তে আমি স্বাভাবিক হতে লাগলাম। নিয়মিত কাউন্সেলিং করায় সুইসাইডের প্রবণতাও চলে গেল। নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে লাগলাম। পিঠের ক্ষতটা আস্তে আস্তে শুকিয়ে গেল। মাথাটা মাঝে মাঝে টনটন করে ব্যথা করলেও ইঞ্জেকশন দিলে সেটা একটু কমে যায়। অপরদিকে একদিন হাতে পায়ে কালুনা দিতে দিতে হাত পা কেমন জানি কালুনা নিতে পারছিল না। কালুনা নিলে কিছুক্ষণ পরেই তা আউটডেট হয়ে যেত আর তীব্র ব্যথার সঞ্চার হতো। তাই বেশিরভাগ সময় সরাসরি ইঞ্জেকশন দেওয়া হতো। মাথার চুল পড়ে অর্ধেক হয়ে গেছে। মাথায় যখন হাত দিতাম তখন অঝরে চোখে পানি পড়তো। হাঁটুর সমান লম্বা চুলগুলো কেটে ঘাড় অব্দি হয়েছে। চুল 10 ভাগের নয় 1 ভাগ পড়ে আছে। সব মিলিয়ে আমাকে ন্যাড়া করে দেওয়া হলো। এভাবে চুলের যত্ন হয় না, তাই চুলগুলো একেবারে ফেলে দিল। কঙ্কালসার দেহটা আমায় সারাদিন ল্যাপটপে বিছানায় পড়ে থাকতো। শারীরিক অবস্থা পূর্বের থেকে উন্নতি হলো, কেমন যেন অবসাদ অবসাদ লাগতো। মাঝে মাঝে মনে হতো কেউ আমাকে এসে দুমড়ে মুচড়ে দিচ্ছে, দূর থেকে কেউ এসে গলা চিপে ধরতে চাচ্ছে, এমন মনে হতো। মাঝে মাঝে হালকা কান্নার সুর শুনতে পারতাম। রাকি অবশ্য মাকে বলে দিয়েছিল এমন ঘটনাও ঘটতে পারে। আর সে সময়টা আমি সেন্সে থাকলেও আমি যেন আমল করি, আর আমার অবস্থা ভালো না হলে মা যেন ওগুলি আমল করে। তাই তখনই আমার এমন মনে হতো আমি আমল করতে থাকতাম। আমল করতে করতে লক্ষ্য করতাম সব ধরনের আজগুবি ঘটনাগুলো হুট করে বন্ধ হয়ে যেত, যা আমার কাছে সবচেয়ে বেশি বিস্ময়কর মনে হতো। আমার চিকিৎসার উন্নতি হতে লাগলো। আস্তে আস্তে আমি সুস্থ হতে লাগলাম। টানা 3 মাস হাসপাতালে বেডে কুকড়ে যেতে যেতে হঠাৎ করে যেন আমি সজীব হতে লাগলাম। আমি সে সময় চিবিয়ে কিছু খেতে না পারলেও মুখে দিয়ে খেতে পারতাম, তাই সবটুকু বেটে চটকে স্যুপের মতো করে দিত। আস্তে আস্তে আমার স্বাস্থ্য ঠিক হতে লাগলো। আমি উঠে দাঁড়াতে পারলাম। যেদিন আমি দাঁড়িয়েছিলাম সেদিন মনে হয়েছিল এক মুঠো খুশি আমার রঙিন জীবনটাকে রঙিন করে দিয়েছে। সেদিন দাঁড়াতে পারলেও পায়ে তেমন ভর ছিল না। মাথার 2-3 পা হাঁটতে থুবড়ে পড়েছিলাম। রাত তখন 1টা বাজে। নিচে পড়তে যখন সামনের দিকে তাকালাম তখন মনে হলো এক বিভৎস নারী আমার দিকে তাকিয়ে আছে। আমি সে সময়টা ভয় পেয়ে ঘাবড়ে গেলাম, বরং রাকির দেওয়া আমলগুলো করতে লাগলাম। সাথে সাথে বিভৎস মুখটা বিলীন হয়ে গেল। আমি একটা স্বস্তির নিঃশ্বাস পেলাম। সেদিনের পর থেকে যতবার আমার মনে হতো কোনো অশুভ কিছু আমাকে হানা দিচ্ছে, ততবারে ওই আমলগুলো করতাম। এতে এতে সাথে করে আমি একটা স্বস্তি অনুভব করতাম। এদিকে আমার শারীরিক বেশ উন্নতি হলো। সঠিক চিকিৎসা হয় আমার চিকিৎসারও উন্নতি হলো এবং আমি সুস্থ হতে লাগলাম ধাপে ধাপে। এতদিন আমার শরীর শুধু মুছিয়ে দেওয়া হতো। আজকে 3 মাস পর আমাকে গোসল করানো হলো। মা রাখির কথা মতো কোথায় যেন বড়ই পাতা জোগাড় করে এনেছে এবং বালতিতে গরম পানি নিয়ে সেটা বড়ই পাতা দিল। তারপর একটা মগে করে পানি এনে বেডে বসে কিছু আমল করে মগের পানিতে ফু দিয়ে বালতির পানিতে মেশালো। এরপর আমাকে পানি দিয়ে মা গোসল করানো। এতদিন পর গোসল করতে পেরে আমার ভেতরটা বেশ প্রশস্তময় হয়ে উঠল। মনে হচ্ছিল আমার শরীরে কিছু ভর করেছিল আর সেটা দূর হচ্ছে। এরপর টানা 7 দিন হাসপাতালে আমাকে এভাবে মা গোসল করাতো। এরপর আমি দ্রুত সুস্থ হতে লাগলাম এবং আমার শারীরিক উন্নতি এত দ্রুত হলো যে ডাক্তার বেশ অবাক হচ্ছিল। যে জায়গায় ডাক্তাররা একটা সময় হাল ছেড়ে দিয়েছিল সেই জায়গায় আমি বেঁচে ফিরেছি আর তার উপর দ্রুত সুস্থ হচ্ছি, এটাই সত্যি অকল্পনীয়। অনেকটা ঝড়ঝাপটার পর আমাকে রিলিজ করে দেওয়া হলো টানা 3 মাস।
অনেকটা সুস্থ, স্বাভাবিকভাবে চলে বাড়ি ফিরতে পারছি। যেদিন আমি বাড়ি ফিরছিলাম সেদিন দৃশ্যটা আমার চোখের সামনে ভাসে। সারা বাড়িতে মানুষের সমাগম, সবাই আমাকে দেখতে এসেছে। সবার মধ্যে একটা উত্তেজনা, এর জন্য যে যার মৃত্যুর খবর শুনেছিল সে মানুষটা জ্যান্ত ফিরে এসেছে। এত মানুষ দেখতে আসলে আমার বাসার ভেতর পর্যন্ত কাউকে যেতে দেওয়া হয়নি, কারণ ডাক্তারের কড়া নিষেধ ছিল। ডাক্তার বলেছে আমাকে নিরিবিলি রাখতে। বাসায় আসার পর আমার চিকিৎসা চলছিল। শারীরিকভাবে অনেক সুস্থ হলে কিছু দিকে আমি বেশ অসুস্থ ছিলাম, যেমন আমার হুটহাট হাত পা কাঁপতো, বুক ধড়ফড় করতো। আরও একটা সমস্যা আমার এখন রয়ে গেছে। এরপর টানা 9 মাস ডাক্তার ফলো আপ এবং রাকিবের চিকিৎসা নেওয়ার পর আমি পুরোপুরি সুস্থ হই। ডাক্তারের ভাষ্যমতো আমি হুট করে ওভাবে এত দ্রুত সুস্থ হয়ে যাব ওনারা ভাবতে পারেনি। এমনকি শেষ ফলো আপের রিপোর্ট দেখে ডাক্তার অবাক হয়েছিল, কারণ আমার রিপোর্টে এতই ভালো ছিল যে পূর্বের রোগ, আমি কোনো রোগে আক্রান্ত ছিলাম অথবা আমার এত শোচনীয় অবস্থা হয়েছিল এটা বোঝাই যাচ্ছিল না। ডাক্তার যে সময়টা আমাকে সাহসী যোদ্ধা বলতে লাগলো, আমি সে সময়টার প্রতি ডাক্তারের ভালোবাসা পেয়েছিলাম। আমার মানসিকভাবে শক্ত হতে সবাই আমাকে উৎসাহ দিয়েছিল। যে সময়টা কোনো ডাক্তারের ভিজিট মোটা অঙ্কের টাকা নেয়নি, সেই হিসাব করলে 2012 সালের মতো সময়ে আমার 2.5 লাখ টাকার বিল তারা নেয়নি। আর এই বিলগুলো ছিল ডাক্তারদের ভিজিট। তারা তাদের ভিজিট নেয়নি এবং অনেক চিকিৎসায় ডিসকাউন্ট দিয়েছেও। সব মিলে বাবা মায়ের দোয়া, সকলের ভালোবাসা, আল্লাহর রহমতে আমি সুস্থ হই আলহামদুলিল্লাহ। বিষয়টা প্যারানর্মাল কিনা জানি না, তবে হুট করে সুস্থ হয়ে যাওয়ার বিষয়টা সবাইকে একটু ভাবিয়ে তুলেছিল। তবে বিষয়টা যে কিছুটা প্যারানর্মাল ছিল তা টের পেয়েছি 2022 সালে। 2012 সালে আমার তেমন কোনো সমস্যা হয়নি। জীবনে অনেক উত্থান পতন দেখেছি, তবে সেটা সংগ্রাম করে পার করে ফেলছি। তবে 2022 সালে এসে আমার কেবল মনে হতে লাগলো আমার সাথে কেউ আছে, কেউ দূর থেকে আমার ক্ষতি করার চেষ্টা করছে, তবে পাচ্ছে না। অকারণে রাগ উঠে যেত, অকারণে কাঁদতাম, সুইসাইড করার ভীষণ ইচ্ছা হতো। অযথা ফ্যানের দিকে তাকিয়ে থাকতাম, হুট করে অসুস্থ হয়ে যেতাম। ডাক্তারের কাছে নিয়ে গেলে লক্ষ্য করতো সব ঠিক আছে। সব মিলিয়ে আমার অবস্থা ভালোই খারাপের মধ্যে যাচ্ছিল। আবার স্বাস্থ্য নষ্ট হতে শুরু করলো, চুলগুলো পড়তে শুরু করলো। অনেক চিকিৎসা করার পর তেমন কোনো রোগ ধরা পড়ছে না। বিয়ের কথা শুনলে আমার রাগ উঠতো। বিষয়টা আবার 2012 সালের দিকে মন নিল। এবার মায়ের মনে খচখচ করতে লাগলো। মা আবার আমাকে রাখি দেখালো। রাখি যখন তেলাওয়াত করতো আমার দম বন্ধ হয়ে যেত, বমি আসতো, মাথা ব্যথা করতো, চোখ দিয়ে এমনি পানি পড়তো। সব মিলিয়ে রাখি জানালো আমার সাথে বদজিন আছে, যারা দূর থেকে ক্ষতি করার ট্রাই করছে। আমার যেন বিয়ে না হয় তার জন্য বান মারা হয়েছে। আরও কিছু বিষয় সবার সামনে উপস্থাপন করা সম্ভব নয়। এরপর 2022 সালে আগস্ট মাস পর্যন্ত রাখি যেভাবে বলছে সেভাবে আমল করেছি এবং আস্তে আস্তে আমার সমস্যাগুলো কাটতে থাকে আলহামদুলিল্লাহ। বিয়ে নিয়ে সমস্যা ছিল, সেটাও এই গল্পে লিখতে লিখতে হয়েই গেল, যার দরুন গল্পটা দিতে পারলাম না। আমার কাছে বিষয়টি 2022-এর আগের মতোই মনে হয়। আমার মনের ভুল ছিল, তাই এরকম প্যারানর্মাল বিষয় ঘটেছে। তবে 2022-এর পর থেকে আমার মনে হয় বিষয়টা প্যারানর্মাল ছিল। জানি এই বিষয় হতে পারে আমার মানসিক বিপর্যয়ের জন্য এমনটা হয়েছে, না হয় পুরোটাই প্যারানর্মাল ছিল। বিষয়টা যাই হোক, তবে সে সময় যন্ত্রণাটা আমি কখনোই ভুলব না। আমার জন্য দোয়া করবেন, এরকম পরিস্থিতি যেন কাউকে না পড়তে হয়, দোয়া করি। আর হ্যাঁ, এটাই আপনাদের লেখিকার সাথে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা। সমাপ্ত। অদৃশ্য এক সত্তা, সত্য ঘটনা অবলম্বনে। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।